বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। আমি যদি পাল্টা প্রশ্ন করি, গণ অভ্যুত্থানের 2 বছর পার না হতেই মানুষের মধ্যে এত হতাশা কেন? মানুষের মধ্যে এত কষ্ট কেন? মানুষের মধ্যে প্রতারিত হবার এই বোধটা কেন? এই প্রশ্ন যদি আমি পাল্টা করি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, এই 1.5 মাসের যে আন্দোলন আমরা দেখেছি, সেখানে আমরা প্রথম সারিতে যে নারীদেরকে দেখেছিলাম, তারা ধীরে ধীরে হারিয়ে গেল কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে আমার টি শার্ট পরা বোনের সাথে যখন একেবারে মুখ কভার করা হিজাবি বোন পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছে, সেই পরিবেশটা আমরা অভ্যুত্থানের পরে রাখতে পারলাম না কেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি যে অভ্যুত্থানে আমরা মুক্তিযুদ্ধের গান দিয়ে, মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে অভ্যুত্থানটাকে সফল করেছিলাম, অভ্যুত্থানের পরপরই একটার পর একটা মুক্তিযুদ্ধের মোরাল ভাঙলো কারা? এই প্রশ্নকে আমরা করতে পারি না? আমি যদি প্রশ্ন করি, আমি যদি জানতাম উগ্রবাদের এই ভয়াবহ উত্থান হবে গণ অভ্যুত্থানে, কয়জন জানতো রাস্তায়? আমরা যদি প্রশ্ন করি 71 আর 24কে মুখোমুখি দাঁড় করানো হবে, কজন মানুষকে আপনারা পেতেন 24-এর সময় রাস্তায়? অর্থাৎ যেই মুখোশটা পরে আপনারা এত শক্ত শব্দ কি ব্যবহার করব? অর্থাৎ যেই রূপটা দেখিয়ে 24-এর গণ অভ্যুত্থানে আপনারা সাধারণ মানুষ, গণমানুষ, যারা কোনো রাজনীতির দলের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়, তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন, গণ অভ্যুত্থানের পরে সেই মানুষগুলোকে কি আপনারা তাদের স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, স্লোগান তুলেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পেরেছেন? এই প্রশ্ন যদি আমি করি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, কেন 24 গুটি কয় মানুষের হাতে বন্দী হয়ে গেল? আমি যদি প্রশ্ন করি 24-এর আগে যারা যারা নিজেদের স্বীকারোক্তি দিয়ে বলেছে যে হলে একটু জায়গা পাওয়ার জন্য, কারণ আমি দরিদ্র পরিবারের সন্তান, তারা কি করে 24-এর পরপর প্রাণতে করে ঘুরে বেড়ালো? তারা কি করে বলার সুযোগ পেল যে না, আমি তো টিউশনি করেই মাসে প্রায় কোটিখানেক টাকা উপার্জন করি? আমরা কি প্রতারিত হই নাই? আমরা তো প্রতারিত হয়েছি। দেখুন, আমাদের প্রতারণার ইতিহাসও কিন্তু দীর্ঘ। 47-এর দেশভাগের পরে যে পাকিস্তান তৈরি হলো, সেই পাকিস্তানে চরম বৈষম্য। পূর্ব পাকিস্তানের সঙ্গে একরকম আচরণ, পশ্চিম পাকিস্তানের সঙ্গে আরেক রকম আচরণ। হলো মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরপর সেই মুক্তিযুদ্ধ চলে গেল এক বিশেষ শ্রেণীর, এক বিশেষ গোষ্ঠীর মানুষের হাতে। এই গণ আন্দোলন, এই গণযুদ্ধ, জনযুদ্ধ পরিণত হলো একটা বিশেষ দলের রাজনীতির সিঁড়ি হিসেবে। আমাদের 90-এর গণ অভ্যুত্থান হলো, আমাদের 3 জোটের রূপরেখা তৈরি হলো, আবারও দলগুলো বিভক্ত হয়ে গেল যার যার নিজস্ব ক্ষমতার স্বার্থে। সুতরাং প্রতারণার ইতিহাস আমাদের নতুন নয়। আমাদের দেশের সাধারণ মানুষ বারবার 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 রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, যত সহজে আপনারা বলেন আরেকটা গণ অভ্যুত্থান আমরা করব, বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণ অভ্যুত্থান হবে না। কারণ গণ অভ্যুত্থানের যে স্বপ্ন ছিল 24-এ, শেষবারের মতো মানুষ তার জীবনও বাজি রেখেছিল। তারপরে যখন দেখলো এটা গুটি কয় মানুষের নিজস্ব সম্পত্তি, এটা বাংলাদেশে উগ্রবাদের নতুন উত্থান এবং অদ্ভুতভাবে কিছু নাই থেকে শত কোটি টাকার মালিক হয়ে যাওয়ার একটা প্রকল্প, তখন স্বাভাবিকভাবেই গণমানুষ হাজারবার, লক্ষবার, কোটিবার আবার চিন্তা করবে এরকম গণ অভ্যুত্থানে যাওয়ার জন্য। আমার বোন আমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করেছেন, কেন আমি সংবিধান সংস্কার পরিষদের স্বাক্ষর করি নাই? আমি কেন স্বাক্ষর করি নাই এই জবাব আমি দিয়েছি, আমি আজকে আবারও দেই। আপনারা কেন এটিকে বিপ্লব বললেন না? বিপ্লব বললেই তো আর এই সংবিধানের কোনো অস্তিত্ব থাকতো না। আমি একজন আইনজীবী হিসাবে আপনাদের আজকে সতর্ক করি, কোনো না কোনো সময়, কোনো না কোনো দিন, কোনো না কোনো পরিবর্তিত পরিস্থিতিতে আজকের এই সময়গুলো
24-এর পরবর্তী সময় যদি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়, আমি জানি না আর্টিকেল 107 আপনাদের আসলে কতটুকু সুরক্ষা দিতে পারবে। আমি যখন এই সংবিধানের অধীনে শপথ প্রথমবার নিয়েছি, অর্থাৎ 300 জনের কথাই আমি বলছি, তারা যখন প্রথমবার এই সংবিধানের অধীনে এই সংবিধানকে সমুন্নত রাখার জন্য শপথ নেয়, তখন আবার এই সংবিধানকে ফেলবার জন্য দ্বিতীয় শপথটা নেওয়া যায় না। অন্তত আমার সীমিত আইনগত ধারণা তাই বলে। আপনি যদি এটাকে বিপ্লব বলতেন, আপনি যদি সংবিধানকে প্রথম দিনই ছুঁড়ে ফেলে দিয়ে বলতেন আমরা নতুন করে আবার সংবিধান লিখবো, এই সংবিধানের আর কোনো অস্তিত্ব নাই, এটা একটি বিপ্লব তৈরি হয়েছে, তাহলে আমার সংবিধান নতুন করে গণপরিষদের যেটা, সেটা আমরা নিতে পারতাম। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, ধরুন এই কোটা আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন তাদের প্রাথমিক চাওয়াটা কি ছিল? তাদের প্রাথমিক চাওয়াটা ছিল হাসিনা সরকারের অধীনেই, হাসিনার প্রশাসনের অধীনেই তারা যাতে প্রশাসনে জায়গা করে নিতে পারে, তারা যাতে বিসিএস পরীক্ষায় জায়গা করে এই প্রশাসনেই তাদের সার্ভিস কন্টিনিউ করতে পারে। অর্থাৎ রাষ্ট্র পরিবর্তন, খোল নলচে বদলে নতুন রাষ্ট্র তৈরি করা কিংবা নতুন একটি সংবিধান, এগুলো কিন্তু তাদের লক্ষ্য ছিল না। সো আমাদের বিপ্লবের জন্য, যদি আমরা এটাকে বিপ্লবও বলি, বিপ্লবের জন্য যে দীর্ঘ প্রস্তুতি, মানুষকে তৈরি করা, মানুষের কাছে একটা স্বচ্ছ ধারণা দেয়া যে কি ধরনের রাষ্ট্র এবং সমাজ আমরা চাই, তার কোনোটাই কিন্তু দেয়া হয় নাই। সো আমি এটুকুই শুধু আজকে বলবো যে আমরা যারা রাস্তায় নেমেছিলাম, আমরা যারা স্বপ্ন দেখেছিলাম, আমি একেবারে সাধারণ মানুষের কথা বলছি, যারা বিসিএস পরীক্ষায় একটা জায়গা করার জন্য আন্দোলনে নামে নাই, যারা সত্যিকার অর্থে দেশটাকে একটা পরিবর্তনের সূচনা দেখতে চেয়েছিল, তারা কিন্তু ভরসা রেখেছিল এই তৃতীয় ধারার যারা রাজনীতির কথা বলছে তাদের উপর। আমি আজকে আপনাদের মাধ্যমে সকলের কাছে প্রশ্ন রাখি, সেই মানুষগুলো যেই প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমেছিল সেটা কতটুকু সফল হয়েছে, এটা আপনারাই বিবেচনা করুন।